গাই বিক্রি করলে ভিডিও করবো কি করে? গাই দেখিয়ে দেখি তো প্রচুর টাকা ইনকাম করেছো, এবার গাইগুলো যদি বিক্রি করে দাও তাহলে টাকাগুলো ইনকাম করবে কি করে? এমন ধরনের কিছু আমাকে পাবলিক কমেন্ট করছে। সবাইকে কেমন আছে তোমরা? আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে সম্পূর্ণ গোয়াল ঘরে সকালবেলা কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে না আমি গোবরটা ফেলে নেবো, তারপরে হচ্ছে গোয়াল ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর বাদ বাকি কী কী কাজকর্ম করি আর সেটাই দেখাবো। আর অনেক কথা বলার আছে ভিডিওটার মধ্যে, তো প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। এবার বলি কিছু কথা তোমাদের সাথে বলবো বলেছি। এবার দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাই গরু দেখতে পাচ্ছ। আমি শ্বশুরবাড়ি এসেছি পর থেকে দেখছি আমাদের শ্বশুরবাড়ি কিন্তু গাই গরু লালন পালন করে। এবার আমি যে শুধু আমাদের শ্বশুরবাড়ি করে সেটা নয়, আমাদের শ্বশুরবাড়ি এই জায়গায় মানে আমার বাপের বাড়ি আলাদা ডিস্ট্রিক্ট, শ্বশুরবাড়ি আলাদা ডিস্ট্রিক্ট। তো নবরঙ্গপুর জেলায় উমরকোটের দিকে বাঙালি গ্রামগুলোতে সবথেকে বেশি কাজ হয়। প্রত্যেকটা বাড়িতে কমপক্ষে না হলেও 4টে থেকে 5টা, 2টো 4টে গাই গরু সবার বাড়িতে কিন্তু আছে। তো এইখানকার মানে আমাদের মালখানগিরির দিকটা যেমন বিড়ি বাঁধাটা মাস্ট, আর এখানকার মানুষের কিন্তু গাই গরু থাকাটা বা লালন পালন করাটা প্রত্যেকটা বাড়ি কিন্তু এই এক কাজটা কিন্তু থাকে। এবার আমি এসেছি পর থেকে আমার শ্বশুরবাড়িও আছে, আর বহু বছর থেকে আমার শ্বশুরবাড়ি গাই গরু লালন পালন করতো। এবার বহু বছর যখন কথা বলছি, সবাই কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, একসাথে 3-4 জন থাকতো। দেখো, একজন রান্না করতে গেলে আরেকজন বাইরের কাজ সামলাতো, আর একজন কিন্তু গায়ের কাজ সামলাতো। ঠিক আছে, এরকম করে করে কিন্তু এরা লালন পালন করেছে। এবার আমার শাশুড়ি, আমি আসার পর থেকে আমার শাশুড়ি কিন্তু আমি দেখেছি আমি আসার পর আমার শাশুড়ি কাজ করতো না, কেননা আমার শাশুড়ি অসুস্থ মানুষ ছিল, তো সেজন্য কখনোই করতো না। এবার বাবা করতো সব কাজগুলো, মানে আমার শ্বশুরমশাই করতো সমস্ত কাজগুলো, গাই গরুর কাজ। এবার ভালোই চলছিল, আমাদের জীবন খুব সুখেই চলছিল। কিন্তু দুর্ভাগ্য আমাদের জীবনে যখন এসেছে সেটা হচ্ছে আমার শাশুড়ি যখন মারা গেছে। আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি তারপর থেকে আমার শ্বশুরকে দিয়ে আর কোনো কাজ করাই না, যেমন গাই গরুর কাজ। তখন আমার শাশুড়ি যখন মারা গেছে, আমার ছেলে তখন আমার আমার 1.5 বছরের ছেলে আমার কোলে ছিল, মানে আমার ছেলের বয়স তখন মাত্র 1.5 বছর ছিল। তো তারপর থেকে সেই দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি, মানে গাই গরু দেখার দায়িত্বটা আমি নিয়েছি। মা মরছে যেদিন থেকে সেদিন থেকে দিয়ে বাবা বন্ধ দিয়েছে, আর আজ পর্যন্ত 2018 সালে মা মারা গেছে। হ্যাঁ, 18 সালেই মারা গেছে। তো সেই 18 সাল থেকে এইবার 26 সাল পর্যন্ত আমি করেছি। 18 না 17 সালে হয়তো মারা গেছে, ভুলে গেছি। তো যাই হোক, এই পর্যন্ত আমি কিন্তু সমস্ত গাই গরুর দায়িত্ব নিয়েছি। এবার আমি প্রথমে বলেছি, যখন আমাদের বাড়িতে গাই গরু কাজ করতো তখন সবাই জয়েন্ট ফ্যামিলিতে ছিল। তখন একটা বউ রান্না করলে আর একটা বউ কিন্তু গায়ের কাজ করতো, আর একটা বউ বাইরের কাজ করতো, যেহেতু আমার শাশুড়িরা 3 জায়া ছিল। এবার সবাই একে একে আলাদা হয়ে গেছে, এবার থাকি গেলাম আমি একা, তাই তো আমি একা একা মানুষের পক্ষে এই যে এতগুলো গাই গরু লালন পালন করা, প্লাস তারপরে হচ্ছে 2টো বাচ্চা সামলানো, এতদিন ধরে যাবত করে এসেছি, এমন না যে করিনি। আর এটা দিয়ে, হ্যাঁ, আমাকে তোমরা বলেছো যে গাই বিক্রি করলে ভিডিও করবে কি করে। হ্যাঁ, এটা তো অবশ্যই আমি গায়ের থ্রুতেই তোমাদের সামনে পরিচিতিটা পেয়েছি। এটা আমি একবার না 100 বার মানি যে গাই গরু হয়তো ছিল বলে আজকে আমাকে কিছু মানুষ চিনিয়েছে, দেখেছে, জেনেছে। ঠিক আছে, এবার সব কিছু কিন্তু চিরস্থায়ী নয়, এটাও মেনে নিতে হবে। এবার আমার শরীর ভালো থাকে না, আমার শ্বশুরমশাই অসুস্থ মানুষ, আমার শ্বশুরমশাই হাঁটুতে ব্যথা, বয়স মানুষের যেটা সমস্যা হয় হাঁটুতে প্রবলেম। এবার আমিও ঠিক মতন ভালো থাকে না, আমার 2টো পা সবসময়ের জন্য ব্যথা যন্ত্রণা করে, আমার মাথা ব্যথা করে অনেক, সব সময়ের জন্য আমার নিত্য রোগী হচ্ছে মাথা ব্যথা। 2টো পা মানে অবশ হয়ে যায়, পঙ্গু হওয়ার মতন অবস্থা হয়ে যায়, মাঝে মধ্যে এরকম নিজেকে ফিল করি। এবার সেই জায়গা দাঁড়িয়ে আমি হচ্ছে কী করে, যদি বা আমি করছি, আমার এখনও গায়ে বল আছে, আমি করতে পারছি, কিন্তু আমার ভবিষ্যতে এই গায়ের বলটা কিন্তু থাকবে না, তাহলে সেটা তো পরের কথা। কিন্তু আমার শ্বশুরমশাই অসুস্থ থাকে, হাঁটুতে ব্যথা, আমি যদি বাই চান্স কোথাও যাই, সারা 12 মাস তো আর ঘরে বসে থাকা যায় না গাই গরুর জন্য। এবার একটা লোক কিন্তু এনি টাইম গায়ের পিছনে খাটাখাটনি করতে লাগে। তো আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে বলে আমার শ্বশুরমশাইকে থুয়ে যে আমি আগে যেতাম, এখন আর যেতে পারছি না, কেননা আমার বাবা বয়স হয়ে গেছে, অনেক শরীরে রোগ দাঁড়িয়ে গেছে, যার জন্য বাবাকে রেখে যাওয়া আমার বিবেকে বাধে, আমি পারি না, আমার খুব খারাপ লাগে ব্যাপারটা। সেজন্য আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে আর কাজ করাতে চাই না। দ্বিতীয় কথা, যদি লোক পাওয়া যেত তাহলে আমি অবশ্যই গাইগুলো একটাও বিক্রি করতাম না। এই গাইগুলোর মধ্যে আমার সত্যি কথা বলতে আমার অনেক স্মৃতি, মায়া, মমতা জড়িয়ে আছে। আমি কখনো চাই না এই গাইগুলো বিক্রি করতে, কিন্তু আমি আজকে বাধ্য হয়ে এই ডিসিশনটা নিতে হচ্ছে আমাকে, সমস্ত গাইদেরকে বিক্রি করে দেবো। এবার সেটাই হচ্ছে প্রবলেম, একটা মানুষ পাই না, রেগে
লাগে কাজের জন্য, যদি তুমি পয়সা দিয়েও কাজ করবে তাও কিন্তু একটা মানুষ পাওয়া যায় না যে এই কাজটা আমাকে করে দেবে। তো টাকা দিয়ে হলেও পাওয়া যায় না, দুটো গাই যে দোয়ানোর মানুষ পাওয়া যায় না, গোয়ালঘরে কাজ করার মানুষ পাওয়া যায় না। এবার যদি মানুষ পাওয়া যেত আমি জীবনেও কোনো দিন বিক্রি করতাম না। আমি সবসময় বলে গেছি আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি গাই গরুর কাজ করে যাব, এটা কিন্তু আমার কথা ছিল। কিন্তু কথাটা আমি রাখতে পারিনি, কিছু করার নেই। কেননা এই দেখো এতগুলো হচ্ছে, আমি তো অনেক গাই গরু বিক্রিও করে দিয়েছি, বেশি একটা রাখি নাই। আমার হাতে অনেক ভালো ভালো গায়ে এসেছে, মানে আমাদের নিজেদেরই বাড়ির বকনা বাছুরগুলো বড় হয়ে গায়ে হয়েছে। যেমন দেখো আমার কালী কিন্তু একটা রাজসিক গাই, এই গাইটাকে বিক্রি করতে আমার মনটার ভিতরে অনেকটা কষ্ট লাগছে। যেমন আমার লক্ষ্মী হচ্ছে আমার, সত্যি কথা বলতে আমার গোয়ালের লক্ষ্মী সে এখনও বয়স হয়ে যায়, ও যতটা পরিমাণে দুধ দেয় সত্যি কথা বলতে এতটা পরিমাণে আমার গোয়াল ঘরে এখনও কেউ দেয় না। তো এটা আমার একটা মানে মায়া লাগছে, আমার খারাপও লাগছে, গায়ে বিক্রি করে দেবো, অনেকটা দুঃখতে আছি। কিন্তু ওই যে বলে না, পরিস্থিতির শিকারে আমি পড়ে গেছি, পরিস্থিতি আমার ভীষণ খারাপ, যার জন্য আমি কিন্তু পারছি না। এটাই হচ্ছে আমার সবথেকে মূলত বেশি প্রবলেম, এটার জন্যই আমি গাইগরুগুলো বিক্রি করতে এসেছি। এবার সবটা তোমাদের খুলে বলছি। তোমরা আমাকে বলেছ ভিডিও করবা কী করে, তোমাকে এখন এত গাই গরু না লালন পালন না করলে, গাই না দেখালে তো তুমি ভিউজ পাবে না, ইনকাম করতে পারবে না, ডলার জমাতে পারবে না, এরকম একটা বড়সড় একটা কমেন্ট করেছিল একটা ভাই বা দাদা ভাই। সো সেই দাদাভাইকে বলছি আমি গাই বিক্রি করলে আমার ইনকাম হোক বা না হোক, আমি আমার গাই বিক্রি করার পয়সা দিয়ে আমি একটা টাকাও ফালতু খরচা করব না, সেটা থেকে আমি নতুন করে একটা বিজনেস শুরু করব, ঠিক আছে? আমি যে শুধু গাইগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে মজমস্তি করে এনজয় করে খাবো, আমার ফিউচার দুটো বাচ্চা আছে, আমার দুটো বাচ্চা বললেও ভুল হবে, আমার তিনটা বাচ্চা আছে, আমার ভাগ্নেটাও থাকে আমাদের কাছে, ওর তো বাবা নেই মা নেই, সবটাই আমাদের দেখতে হয়। তো তিনটা বাচ্চাকে নিয়ে তাদের তো পথে বসাতে পারি না, তাদের জন্য ফিউচারে কিছু তো আমাদের করতে হবে, আমাদের তো একটা দায়িত্ব আছে। তো সেই দায়িত্বটা পালন করব বলেই কিছু একটা বিজনেস আমার ভাগনাকে মানে আমি এখন করব, ভবিষ্যতে ওর বিজনেস হয়ে দাঁড়াবে, সেটার ব্যবস্থাও করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যানিং। হ্যাঁ, ভিডিও করা তো অবশ্যই করব। এখন যারা আমার গাইগুলো দেখে আমাকে ভালোবাসা দিত, তারা এখন আমাকে দেখে যদি তাদের মনে হয় যে তারা আমাকে দেখে ভালোবাসা দিবে, তো অবশ্যই দিতে পারে। কারণ আমার লাইফস্টাইল, আমার জীবন কাহিনী একটুও সোজা নয়। আমি একদম জীবন কাহিনীটা আমার খুব কষ্ট ভরা জীবন কাহিনী, ঠিক আছে? কখনোই সোজা নয়। যাই হোক, সব কিছুর পিছনে একটা কিছু কাহিনী থাকে, না হলে কিন্তু কোনো কিছুই হয় না। তো আমার পিছনে অনেক কাহিনী আছে যেগুলো তোমাদের না বললেই নয়, মানে এখন আর আজকের ভিডিওটা আর বলবো না আর কি। তো এই ছিল আমার বর্তমান আর ফিউচারে ভবিষ্যতের চিন্তাভাবনা, এটাই আছে আমার। আমি জানি না আমি গাইগুলো বিক্রি করার ডিসিশনটা ভুল নিচ্ছি না ঠিক নিচ্ছি, আমি নিজেও জানি না। কিন্তু আমার মনে হলো যে আমার এগুলো করা উচিত, যেহেতু আমার মাও অসুস্থ। আমি মাঝে মধ্যে বাপের বাড়ি মানে আমার মা এমনভাবে সিরিয়াস হয়ে যায় যে যাওয়াই লাগে, কিন্তু যেতে পারি না এই সমস্যার জন্য, সব থেকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবার ইনকামের রাস্তা বলি, এবার গাই গরু কিন্তু দুধে একদমই দাম নেই, ঠিক আছে? যাও বা রাখতাম, আগে কিন্তু ভালোই সংসার চালাতে পারতাম গাই গরুর টাকা দিয়ে, মানে দুধ বিক্রি করে যেই টাকা দিয়ে সংসার আর মোটামুটি চলতো, আরামসে চলতো বলবো না, মোটামুটি। কিন্তু এখনের যুগে দাঁড়িয়ে 32 টাকা দুধের লিটার, তুমি টাউন থেকে 50 টাকা লিটার কিনবে, গ্রাম থেকে 32 টাকা পয়েন্ট মেপে দুধ নেবে, আর টাউনে গিয়ে 50 টাকা করে জল মিশিয়ে বিক্রি করবে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের চাষিদের কী লাভ আছে বলো? আমাদের চাষিদের কোনো দামই নেই, দুধের পয়সা ঠিক মতন পাওয়া যায় না, দানার দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, খড়কুটোর দাম প্রচুর বেড়ে গেছে। আর সবথেকে দুঃখের বিষয় কি জানো? আমার গায়েদেরকে আমি একটু ঘাসের মুখ দেখাতে পারি না, সারাটা বছরের মধ্যে আমি একটু ঘাসের মুখ দেখাতে পারি না, ওদের একটু কাঁচা ঘাস খাওয়ানো খুব দরকার, তো আমি পারি না। কেন জানো পারি না? আগে আমার শ্বশুরমশাই, বললাম তো, বয়স থাকতে প্রচুর ঘাস কাটতো, প্রচুর, এমন ঘাস কাটতো একদিন কাটতো 2 দিন খেত এতগুলো গাই গরু। আর এখন আমার শ্বশুরমশাই এক বস্তা ঘাসও কাটতে পারবে না, বয়স্ক মানুষ। তো এইটাই প্রবলেম, সব দিকে সব চিন্তা ভাবনা বসে ফ্যামিলিতে সবাই, তোমার দাদা ভাই আর আমি দুজনে বসে সব কিছু চিন্তা ভাবনা করে আজকে এই ডিসিশনটা নিয়েছি। আমি ডিসিশনটা ভুল নিলাম না ঠিক নিলাম, তোমাদের মতামতটা কি অবশ্যই এই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যেহেতু তোমাদেরও আমি পরিবার মনে করি, তাই জন্য তোমাদের সাথে এই মতামতটা শেয়ার করার কথা বললাম। তো প্লিজ তোমরা একটু তোমাদের মতামতটা জানাতে ভুলবে না।
আমার পরিস্থিতি ভিডিওটা পুরো ভিডিওটা দেখে থাকো, শুনে থাকো, তাহলে আমার পরিস্থিতি চাপটা কেমন আর আমি কি পরিস্থিতি দিয়ে যাচ্ছি আর কেন ডিসিশনটা নিয়েছি এটা কিন্তু একবার হলো তোমরা কমেন্টটা করবে। আর আমি শ্রাবণ মাসে তো আর হবে না, বেশি দিন তো নেই, ভাদ্র মাসটা গেলে আশ্বিন কার্তিক মাসের ভিতরে মানে 1-2 মাসের মধ্যে আমি গাইদেরকে বিক্রি করে দেবো। হয়তো আমার লালিকে কেউ নেবে না, কেন ওর ওলানে বানে প্রবলেম, তো ওটাকে আমি রেখে দেবো ভাবছি। তো ডিসিশনটা তোমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। টাটা।